অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের রীতিকথা। আজ পড়ে শোনাবো পুতুল নাচের রীতিকথার চতুর্থ পর্ব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করুন এবং গল্প পাঠ যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অনুরোধ রইল যে বন্ধুদের সাথে শেয়ার করবেন। শুরু করছি পুতুল নাচের রীতিকথার চতুর্থ পর্ব। বিবাহের পর মতিকে লইয়া কুমুদ চলিয়া গিয়াছে। কোথায়? হানিমুনে। গাউদি আর গেউমে মতি, তাকে লইয়া কুমুদ চলিল হানিমুনে। কিছু টাকা দে শশী। পরাণের কাছে এ ব্যাপারটা বড় দুর্বোধ্য ঠেকিয়াছে। কনে বউকে সঙ্গে করিয়া অনির্দিষ্ট ভ্রমণে বাহির হওয়া এ কোন দেশের রীতি? মতিকে লইয়া গিয়া উঠিতে পারে এমন আত্মীয় স্বজন কুমুদের কেউ নাই পরাণ জানিত। সে আশা করিয়াছিল কুমুদ এখন সস্ত্রীক কিছুদিন শশীর বাড়িতেই বাস করিবে, তারপর মতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিয়া সংসার পাতিয়া বসিবে শহরে অথবা গ্রামে। রাতারাতি বোনটাকে লইয়া কোথায় উধাও হইয়া গেল কুমুদ? এ বিবাহে পরাণের আনন্দ হয় নাই, শুধু শশীর মুখ চাহিয়া সে সম্মতি দিয়াছিল। চিরদিন সব ব্যাপারে শশীর উপরে সে নির্ভর করিয়া আসিয়াছে। হোক সে গরিব গ্রাম্য গৃহস্থ, মতির সে বড় ভাই, কুমুদের গুরুজন। কিন্তু আগাগোড়া কি উদ্ধত অপমানজনক ব্যবহার কুমুদ তার সঙ্গে করিয়া গিয়াছে। শশীও এটা লক্ষ্য করিয়াছিল। রাগ তাহার কম হয় নাই। মতিকে যদি কুমুদ বিবাহ করিতে পারে, মতির দাদাকে সম্মান করিতে পারিবে না? কিন্তু মুখে সে কিছুই বলে নাই কুমুদকে। শুধু তার সামনে পরাণের সঙ্গে করিয়াছিল প্রীতি ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, কুমুদ যাতে দেখিয়া শিখিতে পারে। শশীর চেষ্টায় বিশেষ কিছু ফল হয় নাই। মতির আত্মীয় পরিজনদের প্রতি অসীম অবজ্ঞা দেখাইয়া মতিকে কুমুদ গ্রহণ করিয়াছিল। মাঠে পরাণের খেজুরের রস জাল হইতেছে। দুপুরে ছাড়া শশীর সময় হয় না বলিয়া পরাণ 1.5 মাইল পথ হাঁটিয়া আসিয়া কাজের ক্ষতি করিয়া শশীর কাছে বসিয়া থাকে। চওড়া সবল কাঁধ দুটি যেন তাহার শ্রান্তিতে ঢালু হইয়া আসে। বলে, পত্র দেয় না কেন ছোটবাবু? শশী অপরাধীর মতো বলে, কি জানো পরাণ, চিঠিপত্র লেখা কুমুদের অভ্যেস নেই। কলেজে পড়বার সময় ওর বাবা হোস্টেলের সুপারিনটেন্ডেন্টকে লিখে ওর খবর নিতেন। তাই বলি একটিবারও জানাবে না ও কোথায় গেল, কোথায় উঠল, কি বৃত্তান্ত? মা এদিকে কাদা কাটা জুড়েছে। কুমুদকে মনে মনে অভিশাপ দিয়া শশী বলে, আসবে পরাণ, পত্র আসবে। খবর না দিয়ে পারে? আজ হোক কাল হোক খবর একটা দেবেই। পরাণ কেমন এক প্রকার স্তিমিত বিষণ্ণ দৃষ্টিতে শশীর দিকে চাহিয়া থাকে। নীরবে সে যেন কিসের নালিশ জানায়, মুখ প্রাণীর মতো। শশীর অস্বস্তির সীমা থাকে না। হারু ঘোষের পরিবারে ভালো মন্দের দায়িত্ব শশীর কেহ দেয় নাই। তবু চিরদিন ওদের মঙ্গল করিতে চাহিয়াছে বলিয়া আপনা হইতে দায়িত্ব যেন তাহার জন্মিয়াছে। কিন্তু কি মঙ্গল সে করিতে পারিয়াছে ওদের? তার দোষ নাই, তবু তারই জন্য কুমুদ যেন কেমন হইয়া গেল। একটা খাপছাড়া বিপজ্জনক বিবাহ হইল মতির। হয়তো পরাণ আজ এসব হিসেব করিয়া দেখিতেছে। হয়তো তাদের অসমান বন্ধুত্বের ফলাফলে বিচলিত হইয়া উঠিয়াছে পরাণ। ভীত হইয়া ভাবিতেছে, ভালো করিতে চাহিয়া আরও না জানি কত মন্দ শশী তাদের করিবে। শশী জানে মুখ ফুটিয়া পরাণ কোনো বিষয়ে তাহাকে দোষী করিবে না। শুধু বিষণ্ণ চিন্তিত মুখে দুর্বোধ্য রহস্য দ্রষ্ট শিশুর মতো তার দিকে চাহিয়া থাকিবে। দীর্ঘদেহ নির্ভরশীল সরল লোকটির জন্য শশীর মন মমতায় ভরিয়া যায়। ভাবে, যেমন করিয়াই হোক মতিকে সুখী করিতে কুমুদকে সে বাধ্য করিবে।
মতি বদলাক, মতিকে কুমুদ যেমন খুশি গড়িয়া তুলুক। তার মুখে চোখে উপচানো সুখের সঙ্গে পরাণের পরিচয় ঘটা চাই। শুধু মতির জন্য নয়, নানা দিকে শশীর চিন্তা বাড়িয়াছে। তার মধ্যে বিন্দুর সম্বন্ধে চিন্তাটা গুরুতর। দিন দিন বিন্দু কেমন হইয়া যাইতেছে। ভুলিয়া থাকিতে পারিবে বলিয়া প্রকাণ্ড সংসারটা চালানোর ভার শশী মাসি পিসির কবল হইতে ছিনাইয়া বিন্দুর হাতে তুলিয়া দিয়াছিল। বিন্দু জীবনে কখনো সংসার পরিচালনা করে নাই, সে কেন এ ভার বহন করিতে পারিবে? তাছাড়া বিন্দুর ভালোও লাগে নাই। সব ভার সে আবার একে একে মাসি পিসিকে ফিরাইয়া দিয়াছে। কাজ করিতে বিন্দুর আলস্য বোধ হয়। মানুষের সঙ্গ তাহার ভালো লাগে না। কথাবার্তা কারো সঙ্গে সে বেশি বলে না। নিজের মনে চুপচাপ ঘরের কোণে বসিয়া থাকে, বসিয়া বসিয়া ছিমায়। কতকাল অনবরত রাত জাগিয়ে জাগিয়া সে যেন নিদ্রাতুর হইয়া আছে, এমনই ভাবে সর্বদা হাই তুলে। অথচ ঘুমায় সে খুব কম। কিছু সে খাইতে চায় না। দিন দিন শুকাইয়া যাইতেছে। আধমরা মানুষের মতো শিথিল নিস্তেজ ভঙ্গিতে সে দীর্ঘ দিবারাত্রি যাপন করে। শশী ডাক্তার মানুষ। বিন্দুকে নিজের ঘরে ডাকিয়া লইয়া সে জীব দেখে, হার্ট পরীক্ষা করে, শরীরের অবস্থা সম্বন্ধে জেরা করে। তারপর সন্দিগ্ধভাবে মাথা নাড়িয়া বলে, কিছু বুঝিতে পারলাম না বাপু। গায়ের ডাক্তার, পেটে তো বিদ্যে নেই তেমন। একটা ওষুধ দিচ্ছি, কদিন খা, তারপর আবার পরীক্ষা করে দেখব। বিন্দু বলে, হুম, ওষুধ আমি খাবো না। শশী বলে, খাবি? মুখ দিয়ে না খাস গা ফুঁড়ে দেব। বাপের বাড়ি এসে তুই যদি মরে যাস বিন্দু, আমি থাকতে, আমার তাতে কি অপমান হবে বল দেখি? বিন্দু কাঁদিয়া ফেলে। কাঁদিতে কাঁদিতে বলে, কি করব দাদা, মনে বল পাই না, দিন রাত হু হু করে জ্বলে মনের মধ্যে। শশী বলে, কাঁদিস না, আমার ওষুধ খেলেই মন ভালো হয়ে যাবে। বিন্দুর রোগ নির্ণয় করা শশীর অসাধ্য মনে হয়। মনের মধ্যে দিন রাত হু হু করিয়া জ্বলে। কার জন্য জ্বলে? কেন? জীবনটা ব্যর্থ হইয়া গেল বলিয়া মানুষ কি সুখে এমন নির্জীব মৃতপ্রায় হইয়া যায়? নন্দর প্রতি তীব্র বিদ্বেষে কি বিন্দুকে দুদিন সুস্থ ও সবল করিয়া তোলার পক্ষে যথেষ্ট? বিদ্বেষ যদি নাও হয়, আকাশ ছোঁয়া অভিমান বিন্দুকে নবজীবন দিতেছে না কেন? নন্দ ক্ষমা করিবে এই আশায় এতগুলো বছর বিন্দু যে অবস্থায় কাটাইয়া আসিয়াছে, তাহাতে যদি আজ নন্দর জন্যই বিন্দুর মন হাহাকার করে, শশী তাহাতে বিস্ময় হইবে না। সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু চারটা থাকে। কিন্তু নন্দর জন্য মন কেমন করিলে বিন্দুর তো উচিত অস্থির চঞ্চল হইয়া থাকা, কাজ ও অকাজের ভানে ছটফট করা। এমন সে অলস ও অবসন্ন হইয়া আসিবে কেন? তৈলহীন প্রদীপের মতো কেন সে নিভিয়া যাইতে থাকিবে? একদিন বিন্দু বলিল, দাদা, আলমারির চাবি দাও, বই নেব। শশী বলিল, বাংলা বই বেশি তো নেই আলমারিতে, বই যদি পড়িস তো আনিয়ে দেব শহর থেকে। আলমারিতে যা আছে তাই এখন পড়ি, শহর থেকে যখন আনিয়ে দেবে তখন দিও। শশী চাবির গোছাটা তাহার হাতে দিল। আলমারি খুলিয়া একখানা বই বাহির করিয়া আবার বিন্দু আলমারি বন্ধ করিল বটে, চাবি ফেরত দিল না। বলিল, চাবি আমার কাছেই থাক, তুমি তো বেড়াও রোগী দেখে, আর একটা বই বের করতে হলে সারাদিন তোমার দেখাই পাবো না। শশী বলিল, গোছা শুদ্ধ রেখে কি করবি? বইয়ের আলমারির চাবিটা খুলে নে। বিন্দু বলিল, থাক না গোছা শুদ্ধই, ইচ্ছে হলে তোমার বাক্স প্যাটরা ঘেটেও তো সময় কাটাতে পারবো। বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি, চাবির দরকার হলে আমায় ডেকো। এমন সহজভাবে সে কথাগুলো বলিল যে শশীর মনে কোনো সন্দেহ আসিল না।
হয়তো অন্যমনস্ক ছিল বলিয়াও শশীর মনে পড়িল না ওষুধের আলমারিতে 4-5টা শিশির গায়ে লাল অক্ষরে 20 লেখা আছে। বিন্দুকে সে যে কতদিন উৎসুক লোভাতুর দৃষ্টিতে ঔষধের আলমারির দিকে চাহিয়া থাকিতে দেখিয়াছে, খেয়াল করিলে তাও হয়তো শশীর মনে পড়িত। সেদিন বিকালে মাইল 5 দূরে একটা গ্রামে শশী রোগী দেখিতে গিয়াছিল। গ্রামে ফিরিতে প্রায় 9টা বাজিয়া গেল। বাড়ির সামনে পৌঁছাইয়া অন্দরে একটা গোলমাল শশীর কানে আসিল। বাহিরের ঘরগুলি অন্ধকার, জনপ্রাণী নাই। কেবল একা সিন্ধু অন্ধকারে দাঁড়াইয়া মৃদুস্বরে কাঁদিতেছে। শশী ভীত হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে রে সিন্ধু? সিন্ধু কাঁদিতে কাঁদিতে বলিল, মেজদি মরে যাচ্ছে দাদা। ভেতরে যাইতে শশীর পা উঠিতেছিল না। বিন্দু মরিয়া যাইতেছে? কেন মরিয়া যাইতেছে? সিন্ধু গুছাইয়া তাকে কিছু বলিতে পারিল না। শুধু ব্যাপারটা অনুমান করিতে শশী দেরি হইল না। সন্ধ্যার সময় কি যেন বিন্দু খাইয়াছিল, তাই এখন মরিয়া যাইতেছে। শশীর বুকের ভিতরটা হিম হইয়া গেল। ডাক্তার মানুষে এরকম খবর পাইয়া জড়ভরতের মতো এখানে দাঁড়াইয়া থাকা উচিত নয়। এসব শশী বুঝিতে পারিতেছিল, তবু খানিকক্ষণ সে নড়িতে পারিল না। বিন্দু বিষ খাইয়াছে? মরিতে চায় বিন্দু? পলকের জন্য শশীর যেন মনে হয় বিন্দুর এই ইচ্ছা সফল হইতে দিলে মন্দ হয় না। আলমারিতে কি বিষ ছিল শশী জানে। সন্ধ্যার সময় বিন্দু যদি তাহা খাইয়া থাকে, ওকে সে বাঁচাইতে পারিবে। কিন্তু কি হইবে বাঁচাইয়া? বিন্দু ছেলে মানুষ নয়। জীবন সম্বন্ধে দুষ্প্রাপ্য অভিজ্ঞতা তাহার। ভাবিয়া চিন্তিয়া দুঃখের হাত এড়াইবার চরমপন্থায় সে যদি অবলম্বন করা ঠিক করিয়া থাকে, বাধা দেওয়া কি উচিত হইবে? কপালের ঘাম মুছিয়া বাহিরের বিস্তৃত অঙ্গন পার হইয়া কুন্দর ঘরের পাশ দিয়া শশী অন্দরের অঙ্গনে আসিয়া দাঁড়াইল। বিন্দু উঠানেই পড়িয়া আছে, নিজের বমির মধ্যে বিস্ত্রস্ত বসনে। বাড়ির সকলে এবং পাড়ার অনেকে চারিদিকে ভিড় করিয়া দাঁড়িয়ে আছে। শশীকে দেখিয়া সকলে কলরব করিয়া উঠিল। মুখুরা কুন্দ সকলের কণ্ঠ ছাপাইয়া বলিল, ও শশী দাদা, কি কাণ্ড হয়েছে বিন্দু দিদির, দেখুন। মদের তীব্র গন্ধ শশীর নাকে লাগিতেছিল। বিহ্বলের মতো জিজ্ঞাসা করিল, কি হয়েছে রে কুন্দ? কুন্দ বলিল, বিকেল থেকে যা কাণ্ড বিন্দু দিদি আরম্ভ করিয়াছে যদি দেখতে শশী দাদা। এই হাসে এই কাঁদে, এখনই আবার গান ধরে দেয়। হয়তো আমাদের হাত পা সিধিয়ে গেল পেটের মধ্যে। কি করেছে জানেন? আপনার ওষুধের আলমারি খুলে। আর কিছু শুনিবার দরকার ছিল না। শশী বিন্দুর কাছে গিয়া বসিল। নারী দেখিয়া কুন্দকে বলিল, এখানে এমন করে পড়ে আছে, ধুয়ে মুছিয়ে ঘরে নিয়ে শুইয়ে দিতে পারলি না তোরা কেউ? কুন্দ কৈফিরত দিয়া বলিল, ধরতে গেলে কামড়াতে আসে যে। শশী বলিল, এখনো তো হুঁশই নেই কুন্দ, 1 কলসি জল নিয়ে আয়। বিন্দুকে শশী স্নান করাইয়া দিল। তারপর কয়েকজনের সাহায্যে ধরাধরি করিয়া ঘরে শোয়াইয়া দিল। এও একটা কলঙ্ক বই কি। কদিন গ্রামে খুব একচোট হইচই হইয়া গেল। ভদ্র পরিবারের অন্তঃপুরে একে বিশ্বদৃশ কাণ্ড। পুরুষ মানুষ মদ খায়, মাতলামি করে, বমি করিয়া ভাসাইয়া দেয়, লোকে নিন্দা করে, কিন্তু আশ্চর্য হয় না। বাড়ির মেয়ে এমন বিভৎস ব্যাপারের নায়িকা হইতে পারে, তা যে কল্পনা করাও যায় না। যারা উপস্থিত থাকিয়া বিন্দুর মাতলামি দেখিতে পায় নাই, তারা আফসোস করিয়া মরে। সকলকে বিস্তারিত বর্ণনা শুনাইতে শুনাইতে প্রত্যক্ষদর্শীদের হয় সুখকর প্রাণান্ত। সেদিন রাত্রে গোপাল থতমত খাইয়া গিয়াছিল। সারা রাত্রি নিষ্ক্রিয় অবস্থায় গুমরাইয়া গুমরাইয়া পরদিন সকালবেলা
তাহার ক্রোধের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। বিন্দুকে আনিবার অপরাধে শশীকে সে গালাগালি করিল। চিৎকার করিয়া বিন্দুকে সে বারবার বলিল দূর হইয়া যাইতে। এমন হতভাগ্য যে মেয়ে, গোপালের বাড়িতে তার একদণ্ড ঠাঁই হইবে না। শশী নির্বাক হইয়া রহিল। বিন্দু ঘরে খিল দিয়াছিল, সেও কোনো সারা শব্দ করিল না। সমস্ত সকালটা বাড়ি তোলপাড় করিয়া একজন মুনিশকে খড়ম দিয়া পিটাইয়া জামা চাদর লইয়া ছাতা বগলে গোপাল বাহির হইয়া গেল। বলিয়া গেল কলকাতা যাইতেছে, কারণ গ্রামে তাহার মুখ দেখাইবার উপায় নাই। ফিরিয়া আসিয়া বিন্দুকে যদি গৃহে দেখিতে পায়, বাড়ি ঘরে গোপাল আগুন ধরাইয়া দেবে। মেজাজটা শশীরও বিগড়াইয়া গিয়াছিল। বিন্দুর উপরে কিন্তু তাহার রাগ হইল না। দিন তিনেক বিন্দু ঘরের বাহিরে আসিল না। দিবারাত্রি খিল দিয়া ঘরের মধ্যে নিজেকে নির্বাসিত করিয়া রাখিল। শুধু শশীর ডাকাডাকিতে বাহিরে আসিয়া পুকুরে ডুব দিয়া আসে, ঘাড় গুজিয়া দুটি ভাত খায়, তারপর আবার ঘরে গিয়া খিল বন্ধ করে। কেহ কথা বলিলে জবাবও দেয় না, মুখও তোলে না। 3 দিন পরে কি মনে করিয়া সে ঘরের বাহিরে আসিল। কুন্দর সঙ্গে সহজভাবে দুটি একটি কথাও বলিল, কিন্তু মিশিতে পারিল না কারো সঙ্গে। এখানে আসিয়া অবধি যেরকম নির্জীব নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিল, তেমনিভাবে দিন কাটতে লাগিল। একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলো সম্পন্ন করে। একদিন সে রোগীর পরিবারের আত্মীয় বন্ধুর মতো রোগী দেখিয়াছে, ওষুধের সঙ্গে দিয়েছে আশ্বাস। এখন সে গম্ভীর মুখে রোগীর নাড়ি টেপে, সামান্য কারণে রাগিয়া আগুন হইয়া ওঠে। কোনো কথা একবারের বেশি দুবার বলিতে হইলে বিরক্তির তাহার সীমা থাকে না। সময়টা চৈত্র মাস। কড়া রোদে মাঠ ভাঙিয়া শশীর পালকি গ্রাম হইতে গ্রামান্তরে যায়। হু হু করিয়া গরম বাতাস বহিতে থাকে। পালকির মধ্যে নিষ্ক্রিয় উত্তপ্ত অবসর শশী ভাবিয়া ভাবিয়া ক্ষয় করিয়া ফেলে। বিন্দুর কথা ভাবে, কুসুম ও মতির কথা ভাবে। কুসুম ও মতির সম্বন্ধে নতুন করিয়া কিছু ভাবিবার নাই। বিন্দুর কথা ভাবিয়া সে কুলকিনারা দেখিতে পায় না। বিন্দুকে সেই নন্দর কবল হইতে ছিনাইয়া আনিয়াছে। ওর সম্বন্ধে সমস্ত দায়িত্ব তাহার। বিন্দু যে বিভৎস কীর্তি করিয়া লোক হাসাইয়াছে, গ্রাম হইতে গ্রামান্তরে অকুত্থ রটনা হইতেছে, এজন্য শশী নিজেকে অপরাধী মনে করে। তারই দোষ। যে বিষয়ে সে দায়িত্ব গ্রহণ করে তাই ভেস্তিয়া যায়। একটা অদৃশ্য দুর্বার শক্তি যেন অহরহ তার বিরুদ্ধে কাজ করিতেছে। রূপসী সেনদিদির স্নেহপাত্র ছিল। কুরূপা সেনদিদিকে এড়াইয়া চলিবার ইচ্ছার জন্য তাই নিজেকে আজ অশ্রদ্ধা করিতে হয়। অবস্থা পড়িয়া গিয়াছে বলিয়া মমতার বশে পরামর্শ দিয়া সাহায্য করিয়া হারু ঘোষের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা করিয়াছিল। তারপর যেদিন আপন হইতেই ওদের অভিভাবকের আসনটি সে পাইয়াছে, সেদিন চিনিতে পারিয়াছে কুসুমের মন, নষ্ট করিয়াছে মতির ভবিষ্যৎ। এবার বিন্দুর এই অবস্থা দাঁড়াইল। বিন্দুকে আনিবার সময় এত কল্পনাই সে করিয়াছিল, ধীরে ধীরে বিন্দুর মনকে সুস্থ করিয়া তুলিবে। গ্রামের শান্ত আবেষ্টনীতে মনেও শান্তি আসিবে। তার স্নেহ যত্ন সাহচর্যে স্বামীহীনা নারীর যত রস ও আনন্দ জীবনে থাকা সম্ভব, ক্রমে ক্রমে সব আসিবে বিন্দুর জীবনে। বই পড়িতে এবং ভাবিতে শিখাইয়া একটা অপূর্ব অন্তর্লোক ওর জন্য সে সৃষ্টি করিয়া দেবে। তা যে কতদূর অসম্ভব আজ আর বুঝিতে শশীর বাকি রহিল না। ভাবিতে শশীর কষ্ট হয়, তবু ইহা সত্য যে শুধু নেশার জন্য বিন্দু সেদিন মদ খাইয়াছিল, আর কোনো কারণে নয়। একদিন হয়তো সারাশি দিয়া দাঁত ফাঁক করিয়া তাহাকে নন্দর ও জিনিসটা গেলাইতে হইয়াছিল। আজ মদ ছাড়া বিন্দুর চলে না।
তাছাড়া শুধু মদের নেশা নয়, 7 বছর ধরিয়া নন্দ তাহাকে যে উত্তেজনায় অস্বাভাবিক জীবন দিয়াছিল, সেই জীবনও বিন্দুর অপরিহার্য হইয়া উঠিয়াছে। তাহার বিপুল বিকারগ্রস্ত বিরহ শুধু নন্দর জন্য নয়, লজ্জাকর বিলাসিতার জন্য, সঙ্গীত ও উন্মুক্ততার জন্য। গ্রামের বৈচিত্র্যহীন স্তিমিত নিস্তেজ জীবন বিন্দুর সহিতেছে না। কি উপায় হইবে বিন্দুর? নন্দর কাছে ফিরিয়া যাইবে? তাহাতেও লাভ নাই। যে বিকৃত অভ্যস্ত জীবনের জন্য বিন্দু মরিয়া যাইতেছে, সে জীবনে ফিরিয়া গেলেও তার সমস্যার মীমাংসা হইবে না। গায়ের জোরে এই অস্বাভাবিক জীবনে বিন্দুর অভ্যাস জন্মানো হইয়াছে, তাই গৃহস্থ কন্যার একটি সংস্কারও তার মরিয়া যায় নাই। এই অশান্ত উদ্দাম লজ্জাকর অবস্থায় দিন কাটাইতে না পারিলে তাহার চলিবে না। কিন্তু সেজন্য লজ্জায়, দুঃখে, অনুতাপে, যন্ত্রণায় সে পাইবে অসহ্য। আকণ্ঠ মদের পিপাসার সঙ্গে বিন্দুর মনে মদের প্রতি একরকমের মারাত্মক ঘৃণা আছে, যে নেশার শেষে আত্মগ্লানিতে সে আধমরা হইয়া যায়। কি হইবে বিন্দুর? বিন্দুর লজ্জা ভাঙিয়াছে। কোণঠাসা ভীরু জন্তুর একটা হীন সাহস জাগিয়াছে তাহার। রাত দুপুরে উঠিয়া আসিয়া সে দরজা ঠেলিয়া শশীর ঘুম ভাঙায়, ঘুমের ওষুধ চায়, মাথা ধরার প্রতিকার প্রার্থনা করে। শশী বলে, চুপচাপ শুয়ে থাকবি, ঘুম আসবে, মাথা ধরাও কমে যাবে। বিন্দু কাঁদিয়া বলে, না দাদা, দাও ঘুমের ওষুধ, এত কষ্ট সইতে পারি না। নিশতি রাতে তাহার শীর্ণ কম্পিত শরীর আর জলজল চোখের গাঢ় তৃষ্ণা শশীকে উতলা করিয়া তোলে। বুঝাইয়া সে পারিয়া ওঠে না। বিন্দু কোনো কথা কানে তোলে না, অবুঝ শিশুর মতো ঘুমের ওষুধ চাহিতে থাকে। শশী বলে, তোর একটু মনের জোর নেই বিন্দু? বিন্দু বলে, মরে গেলাম আমি, মনের জোর কোথা পাবো? শশী একটা ওষুধ তৈরি করিয়া তাকে দেয়। বিন্দু সেই ওষুধ মেঝেতে ঢালিয়া ফেলে। শশীর পা জড়াইয়া ধরিয়া বলে, একটু ভালো ওষুধ দাও, একটুখানি দাও, দাও না, একটু ভালো ওষুধ দাও না আমাকে। ব্র্যান্ডির বোতল শশী বাক্সে বন্ধ করিয়া রাখিয়াছিল। আলমারিতে রাখিতে সাহস পায় নাই। চাবির অভাবে কাজ ভাঙিয়া বোতলটা আয়ত্ত করা বিন্দুর পক্ষে অসম্ভব নয়। খানিকক্ষণ সে অবলুণ্ঠিত বিন্দুর দিকে চাহিয়া থাকে, তারপর বলে, পা ছাড় দিচ্ছি। ওষুধের গ্লাসে ঘুমের ওষুধ খাইয়া বিন্দু ঘুমাইতে যায়। শশী চুপ করিয়া জাগিয়া বসিয়া থাকে। কত যে মশা কামড়ায় তাহাকে, তাহার ইয়ত্তা নাই। শশী ভাবে, কেন সে এরকম অক্ষম, এত অসহায়? শান্তি দেবে বলিয়া যাকে সে কুড়াইয়া আনিয়াছিল, রাত দুপুরে তাকে মদ পরিবেশন করিতে হয় কেন? দিন দশেক কলিকাতায় থাকিয়া গোপাল ফিরিয়া আসিল। বিন্দুর সম্বন্ধে সে আর কোনো উচ্চবাচ্য করিল না। মনে হইল সেদিনকার অপরাধ সে বুঝি ক্ষমাই করিয়া ফেলিয়াছে। শশী তাহাকে চিনিত। গোপালের শান্তভাবে সেই শুধু একটু চিন্তিত হইয়া রহিল। দিন তিনেক নির্বিবাদে কাটিয়া গেল। তারপর একদিন সকালে শশীকে ডাকিয়া গোপাল বলিল, নন্দর সঙ্গে দেখা হয়েছিল শশী? দেখা হইয়াছিল হঠাৎ? পথে। গোপাল চাচিয়া দেখা করে নাই। গোপালের মানসিক প্রক্রিয়াটা ধরিতে না পারিয়া শশী একটু বিরক্ত হইয়া উঠিল। বিন্দু অনেকদিন এসেছে, নন্দ ওদিকে রাগারাগি করছে শশী, 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিতে বললে। শশী স্পষ্ট জিজ্ঞাসা করিল, পাঠিয়া দিতে বললে না আপনি কথার ভাবে অনুমান করিলেন? গোপাল জোর দিয়া বলিল, পাঠিয়ে দিতে বললে, তুমি ওকে রেখে আসতে পারবে? শশী বলিল, পারব। কাল দিন ভালো আছে, কালকেই রওনা হয়ে যাও। তাই হোক, যাইতে যদি হয় বিন্দুকে, কাল গেলে কোনো ক্ষতি নাই।
বিন্দুকে শশী কথাটা তখনই শুনাইয়া দিল। বিন্দু একটু হাসিল। তাই চলো দাদা, সেই ভালো। শশী বলিল, এমন জানলে তোকে আমি আনতাম না বিন্দু, শুধু শুধু কষ্ট পেলি। ওদিকে নন্দ রেগে রইল, কোনো লাভ হলো না। বিন্দু বলিল, লাভ হলো বই কি দাদা, চলে না এলে কি করে বুঝতাম ওখানে অমনিভাবে থাকা ছাড়া আমার গতি নেই। এবার আর কিছু না হোক মুক্তির কল্পনা করে অযথা ব্যাকুল হব না। হয়তো এবার মনও বসবে, হয়তো এবার খুব সুখেই থাকব। বিদায় নেওয়া ঠিক হইয়া গেলে বলিয়া বোধহয় বিন্দু এতদিন পরে গ্রামের দিকে চাহিয়া দেখিল, আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশা করিল। সেদিনকার কাণ্ডের পর সকলের সঙ্গে ঘনিষ্ঠতা করিতে আজ বিন্দুর সংকোচ হওয়া উচিত ছিল। এবারের উঠোনে নিজের বমির মধ্যে সে যে একদিন গড়াগড়ি দিয়াছিল, সকলের সঙ্গে হঠাৎ তাহার অবাধ অকুণ্ঠ ব্যবহার দেখিয়া মনে হইল না যে বিন্দুর সে কথা স্মরণ আছে। রান্নাঘরে কুন্দর ছেলেকে কোলে করিয়া বসিয়া অনেকক্ষণ সে সকলের সঙ্গে গল্প করিল, হাসিল পর্যন্ত। সেজন্য স্বামীর গৃহে সহজ ও সাধারণ বধূ জীবনযাপন করিয়া বহুদিন পরে বাপের বাড়ি আসিয়াছে। জীবনে তাহার গ্লানি নাই, অস্বাভাবিকতা নাই, মন ভরা তাহার নির্মল আনন্দ। খবর পাইয়া পারশুদ্ধ মেয়েরা বিন্দুকে দেখিতে আসিল। অনেকে তাহারা বিন্দুকে জন্মাইতে দেখিয়াছে। বিন্দু আজ তাদের কাছে আকাশের পরিচয়েও রহস্যময়। অনেকদিন আগে একবার আসিয়া গ্রামকে সে চমকাইয়া দিয়াছিল, আবারও দিয়াছে, আবার সে ফিরিয়া যাইতেছে তাহার অজ্ঞাত রহস্যময় প্রবাসে। তাদের গায়ের মেয়ে বিন্দু। কুসুম এবং পরাণও আসিল। কুসুম চুপি চুপি বিন্দুকে বলিল, বড্ড যে হাসি খুশি দিদি। বিন্দু বলিল, বরের কাছে যাব যে ভাই। শীর্ণ মুখে সে অকথ্য হাসি হাসিল। আবার কবে আসবে? আর তো আসবো না বউ। পরাণ শশীকে বলিল, মতিদের খোঁজ করবেন ছোটবাবু। শশী বলিল, করব বই কি। বৈশাখ মাস পড়ল না, বৈশাখ মাসে কুমুদ সরস্বতী অপেরায় যোগ দেবে বলেছিল পরাণ। দলটার ঠিকানা অবশ্যই আমি জানি না, তবে খোঁজ পেতে কষ্ট হবে বলে মনে হয় না। খবর যদি পান ছোটবাবু, মতিকে নিয়ে আসবেন। 2 মাস হলো গেছে, ছেলে মানুষ তো কাদা কাটা করছে হয়তো। 2 মাস হয়ে গিয়েছে? তাই তো বটে। পরাণের মুখের দিকে শশী চাহিতে পারে না। 2 মাস হইল মতি গ্রাম ছাড়া, এর মধ্যে একটা খবরও আসে নাই। টাকা চাহিয়াও কুমুদ যদি একখানা পত্র লিখিত, যদি দেখা হয় কুমুদের সঙ্গে একটা বোঝাপড়া করিতে হইবে, বুঝাইয়া দিতে হইবে সে কত বড় দায়িত্বজ্ঞানহীন রাস্কেল। আচ্ছা, মতি তো একখানা চিঠি লিখিতে পারিত তাহার আঁকা বাঁকা অক্ষরে, কেন লিখিল না? কুমুদের সঙ্গে খেলা করিয়া সময় পায় না? এ ক্ষমতা কুমুদের আছে, মানুষকে সে আত্মভোলা করিয়া দিতে পারে। তাছাড়া হয়তো কুমুদ যেমন বিবরণ দিয়াছিল, তেমনি অসম্ভব অবাস্তব ভালোবাসা সত্য সত্যই মতির বুকে আসিয়াছে। কাব্যে যেমন লেখে, মিলনের তেমনি অতুল উজ্জ্বল আনন্দমতী বিশ্ব সংসারে ভুলিয়া গিয়াছে। শশী একটু হাসে। মতিকে উপন্যাসের নায়িকার মতো ভাবিতে আরম্ভ করিয়াছে। সেও তো কম কল্পনাপ্রবণ নয়। পরদিন বিন্দুকে সঙ্গে করিয়া শশী কলিকাতায় রওনা হইয়া গেল। দিন এবং রাত্রি কাটিল পথে। কথা তাহারা বলিল খুব কম। কে ভাবিয়াছিল এভাবে বিন্দুকে আবার ফিরাইয়া দিতে হইবে? বিন্দুর বাড়ির সেই ফরাস পাতা তবলা, তাকিয়া ও কুদৃশ্য ছবিতে সাজানো ঘরখানা শশীর মনে ভাসিয়া আসিতেছিল। সে ভাবিতেছিল তার আলমারিতে বোতলের পাশে লেবেল আটা বিষের শিশি ছিল। বিন্দু কেন সেদিন বিষ খাইল না? বেলা প্রায় 10টার সময় তাহারা বিন্দুর বাড়িতে পৌঁছিল। দারোয়ান খুব ঘটা করিয়া সেলাম করিল বিন্দুকে।
বিন্দুর দাসী একগাল হাসিল। নন্দ নামিয়া আসিল, নির্লজ্জ অকুণ্ঠ নন্দ। হাসি মুখে শশীকে অভ্যর্থনা করিয়া সে বলিল, এসো এসো, আস্তে আজ্ঞা হোক। শশী বলিল, আসতে পারবো না নন্দ, কাজ আছে। বিন্দু মিনতি করিয়া বলিল, একটু বসে যাও না দাদা। কাজ আছে বিন্দু। শশী নামিয়া দাঁড়াইয়াছিল, এবার গাড়িতে উঠিয়া বসিল। বিন্দু তাহাকে আর নামিতে অনুরোধ করিল না, শুধু বলিল, এই গায়ে ফেরার পথে যদি সময় পাও এক বাটি খবর দিয়ে যেও। বিন্দু ভিতরে চলিয়া গেল। শশীর গাড়ি চলিতে আরম্ভ করিবে। গাড়োয়ানকে থামিতে বলিয়া নন্দ কাছে আগাইয়া আসিল। শশীর মনে হইল নন্দ খুব রোগা হইয়া গিয়াছে, চোখে রাত জাগার চিহ্ন। খবর নিতে বোধহয় আসবে না? নন্দ জিজ্ঞাসা করিল। কি করে বলি, সময় পাব না হয়তো, বলিল শশী। নন্দ একটু ভাবিল। এলে ভালো করতে শশী, ওকে কাল বাড়ি নিয়ে যাব ভাবছি। মা ওরা সব যে বাড়িতে আছেন সেইখানে। এ বাড়িটা বেচে দেব। নতুন লোকের মধ্যে গিয়ে পড়ে একটু হয়তো বিব্রত হয়ে পড়বে, তুমি গিয়ে দেখা করলে ভালো লাগবে, ওর মন বসতে সাহায্য হবে। শশী অবাক হইয়া বলিল, বিন্দুকে বাড়ি নিয়ে যাবে? নন্দ বলিল, তাই ভাবছিলাম, এখানে যখন থাকতে চায় না বাড়ি চলুক। একবার তোমার সঙ্গে চলে গেলে পরের বার যদি জন্মের মতো আমাকে ত্যাগ করে বসে। কি জানো শশী, বুড়ো বয়সে এসব হাঙ্গামা ভালো লাগে না। এখানে নিজের মতো কত আরামে ছিল, ভিড় নেই, ঝঞ্ঝাট নেই, সব বিষয়ে স্বাধীনতা। তা যদি ভালো না লাগে চলুক তবে, যেখানে থাকতে ভালো লাগবে সেইখানে। আমার কি, আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকি নিজের মতো। এই সুবুদ্ধি তোমার আগে হলো না কেন নন্দ? নন্দ হঠাৎ এ কথা জবাব দিতে পারিল না। তারপর ছেলে মানুষের মতো বলিল, আগে কি করে জানবো যে পালিয়ে যাবে? বেশ তো হাসি খুশি দেখতাম। শশী একবার ভাবিল, নন্দকে বুঝাইয়া এ মতলব ত্যাগ করিতে বলে। 7 বছর ধরিয়া যে অন্যায় সে করিয়াছে, আজ অসময়ে কেন তার প্রতিকারের চেষ্টা সফল হইবার সম্ভাবনাও নাই। ঘোমটা টানিয়া বিন্দু আজ এতকাল পরে শাশুড়ি ননদ সতীনের সংসারে নিরীহ বধূটি সাজিতে পারিবে কেন? তা যদি পারিত, গাওদিয়ার উত্তেজনাহীন সহজ জীবন তাহার অসহ্য হইয়া উঠিত না। শেষ পর্যন্ত কিছু না বলাই শশী ভালো মনে করিল। নন্দর সঙ্গে সে আলোচনা করা চলে না। গতবার কুসুমদের সঙ্গে করিয়া যে হোটেলে উঠিয়াছিল, এবারেও শশী সেইখানে গেল। কুমুদের দেখা পাইবার আশায় মতি যে এখানে আগ্রহ ব্যাকুল হইয়া উঠিয়াছিল, সে কথা শশীর মনে আছে। মতি, এতটুকু মেয়ে মতি, কি মন্ত্রই কুমুদ জানে। বেহিসাবে নিষ্ঠুর যাযাবর কুমুদ। পরদিন শশী কুমুদের খোঁজ করিল। একটা থিয়েটারে সাজ পোশাকের দোকানে। বিনোদিনী অপেরার ঠিকানা পাওয়া গেল। সরস্বতী অপেরার সন্ধান কেহ শশীকে দিতে পারিল না। কুমুদ বলিয়াছিল, বিনোদিনী অপেরার সঙ্গে তাহার সম্পর্ক চুকিয়াছে, ওখানে খোঁজ করিয়া লাভ হইবে কিনা সন্দেহ। তবু শশী শেষবেলায় চিতপুরে একটা বাড়ির দোতলায় অধিকারীর সঙ্গে দেখা করিল। সদ্য ঘুম ভাঙা অধিকারী বলিল, কুমুদ, অঘ্রাণ মাস থেকে শেষালাকে আমরা খুঁজছি মশাই। ভাওতা দিয়ে 3 মাসের মাইনে আগাম নিয়ে সরেছে। 2 দিন পরে শ্রীপুরে রাজবাড়িতে বায়না আছে। একেবারে ডুবিয়ে দিয়ে গেছে মশাই। অধিকারী আরক্ত চোখে কটমট করিয়া শশীর দিকে চাহিল। মশাইয়ের কি সর্বনেষ্টা করেছে শুনতে চাই? শশী একটু হাসিল। সে কথা শুনে আর কি হবে? সরস্বতী অপেরার ঠিকানাটা বলতে পারেন? এইখানে তবে ইতি কুমুদের খোঁজ করার। শশী চলিয়া আসিতেছিল। অধিকারী বলিল, কুমুদের সঙ্গে আপনার দেখা হবে কি?
শশী বলিল, তা বলিতে পারি না, হওয়া অসম্ভব। অধিকারী বলিল, দেখা হলে একবার জিজ্ঞেস করবেন তো, এই কি ভদ্রলোকের ছেলের কাজ? আচ্ছা থাক, ওসব কিছু জিজ্ঞেস করে কাজ নেই, বাবুর আবার অপমান জ্ঞানটি টনটনে। বলবেন যে অধর মল্লিক 200-400 টাকার জন্য কেয়ার করে না। পালাবার কি দরকার ছিল হে বাপু? হ্যাঁ, চাইলে কটা টাকা তোকে আর দিতাম না। 3 বছর তুই আমার দলে আছিস, ছেলের মতো তোর পরে মায়া পড়েছে। গলাটা অধিকারী ধরিয়া আসিল, কে জানে শ্লেষায় কি মমতায়। চোখ পিটপিট করিয়া বলিল, আমার ছেলে পেলে নেই জানেন, একটা মেয়ে ছিল। বাপ বটে আমি, তবু বলি, দেখতে শুনতে মেয়ের আমার তুলনা ছিল না মশাই। রং যাকে বলে আসল গৌর, তাই। কুমুদের সঙ্গে বিয়ে দেব ভেবেছিলাম, তা ছোড়ার কি আর বিয়ে টিয়ের মতলব আছে? একদম পাষণ্ড। তাই না কেষ্টনগরের এক ডাকাতের হাতে মেয়ে দিতে হলো। যন্ত্রণা দিয়ে মেয়েটাকে তারা মেরেই ফেলল। সেই থেকে কি যে হলো আমার, সংসারে আর মন নেই। দল একটা করেছি, কেউ ডাকলে ডুকলে পালা নিয়ে আসি, কিন্তু ভালো লাগে না মশাই। আছি শতেক জ্বালায় আদমোড়া হয়ে, কুমুদ ছোড়া কিনা ডুবিয়ে গেল আমাকেই। ছোড়ার দেহে এক ফোঁটা মায়া দয়া নেই। আমি হলে তো পারতাম না বাপু, একটা শোকাতুর মানুষের ঘাড় ভেঙে পালাতে পারতাম না। ছোড়াটা কি! বিস্ময় ও আবেগে অধিকারী শুধু মাথায় নাড়িল খানিকক্ষণ, তারপর আরও বেশি অন্তরঙ্গ হইয়া বলিল, আপনাকে খুলিয়া বলি দাদা, কুমুদ গিয়ে থেকে দলটা কানা হয়ে গেছে, খাসা পার্ট বলতো। 20 বছর এই লাইনে আছি, এমনটি আর দেখিনি। দেখা হলে বলবেন, টাকা গেছে যাক, আসুক কাজ করুক, পুরনো কাসন্দি ঘাটবার পাত্র অধর মল্লিক নয়। 10-20 টাকা মাইনে বেশি চায়, আমি কি বলেছি দেব না? ছোড়াটা কি! দিন তিনেক শশী আরও কয়েকটা দলে কুমুদের খোঁজ করিল, কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক রোগী ফেলিয়া আসিয়াছে। বেশি দিন কলিকাতায় বসিয়া থাকিবার উপায় শশীর ছিল না। পরদিন সে গাউদিয়া ফিরিয়া যাইবে ঠিক করিল। বাকি জীবনটা কলিকাতায় বসিয়া মতির খোঁজ করিলে তো আর চলিবে না। গ্রামে ফিরিবার এই আভ্যন্তরিক তাগিদ সেদিন রাত্রে শশীকে একটু অবাক করিয়া দিল। শশীর ঘরখানা রাস্তার উপরে। অনেক রাত্রে চৌকির প্রান্তে জানালার ধারে সে বসিয়াছিল। পথে তখন লোক চলাচল কমিয়াছে, দোকানপাট বন্ধ হইয়াছে। কাল তাহাকে গ্রামে ফিরিতে হইবে। একদিন গ্রাম ছাড়িয়া আসিয়া বৃহত্তর বিস্তৃততর জীবন গঠনের কল্পনা করিয়া সে দিন কাটায়। আর ইতিমধ্যে এমন অবস্থা দাঁড়াইয়াছে যে 1 সপ্তাহ বাহিরে আসিয়া তাহার থাকা চলে না। কলেরা, বসন্ত, কালাজ্বর, টাইফয়েড এবং আরও অনেক ছোট বড় রোগে আক্রান্ত যাদের সে ফেলিয়া আসিয়াছে, একে একে তাদের কথা মনে পড়িলে আর একটা দিনও অকারণে কলিকাতায় বসিয়া থাকিবার সংকল্পে নিজেকে তাহার খেয়ালি বর্বর মনে হইতেছে। কে জানে ওদের কি ইতিমধ্যে গিয়াছে মরিয়া, কার অবস্থা গিয়াছে খারাপের দিকে। ফিরিয়া গিয়া আবার ওদের রোগ শয্যা পার্শ্বে বসিতে না পারিলে মনে তো স্বস্তি পাইবে না। এ কি বন্ধন, এ কি দাসত্ব! শশীর রাগ হয়, এ দায়িত্ব সে মানিবে না। এত কিসের নীতিজ্ঞান! গ্রামে তো সে ফিরিবে না 1 মাসের মধ্যে। সে কি মানুষের জীবন মরণের মালিক? যতদিন গ্রামে ছিল যে ডাকিয়াছে চিকিৎসা করিয়া আসিয়াছে। এখন যদি রোগীরা তার চিকিৎসার অভাবে মরিয়া যায়, মরুক। 3 বছর আগে সে যখন ডাক্তারি পাশ করে নাই, তখন কি করিয়াছিল গায়ের লোক? এখনো তাই করুক, শশী কিছু জানে না। 1 মাস গ্রামে না ফিরিবার প্রতিজ্ঞা 2 দিনের বেশি টিকিল না শশীর। এ গায়ে ও গায়ে অসহায় বিপন্ন রোগীরা যে পথ চাহিয়া আছে। বিন্দুর সঙ্গে দেখা করিবার ইচ্ছা শশীর আর ছিল না। রওনা হওয়ার দিন বিকালে
হঠাৎই অনিচ্ছা জয় করিয়া সে হাজির হইল নন্দর বাড়িতে। নন্দ বাড়ি ছিল। বিন্দু? না, বিন্দুকে এখনো এ বাড়িতে আনা হয় নাই। নন্দ বলিল, ও বাড়ি যাব বলে তৈরি হচ্ছিলাম, দেখা করবে তো চলো আমার সঙ্গে। শশী বলিল, ও বাড়ি যাবার সময় হবে না নন্দ, আজ বাড়ি যাচ্ছি, 7টায় গাড়ি। আজকেই যাবে? বসো, চাটা খাও। শশীর মনে কি আশা ছিল যে গাউদিয়ার বাড়িতে টিকিতে না পারিলেও নন্দর গৃহে গৃহিণী হইয়া বিন্দু থাকিতে পারিবে। বিন্দু আসে নাই শুনিয়া সে যেন বড় দমিয়া গেল। নন্দর বাড়িঘর দেখিয়া সে একটু অবাক হইয়া গিয়াছিল। এখানে আগে সে কখনো আসে নাই। নন্দর গৃহে বনেদিত্যের ছাপ যে এত স্পষ্ট ও প্রীতিকর এ ধারণা তাহার ছিল না। সেকেলে ধরনের ভারী নিরেট সব আসবাব, দরজা জানালায় দামি পুরু পর্দা, দেওয়ালে প্রকাণ্ড কয়েকটা অয়েল পেন্টিং, এমনি সব গৃহসজ্জা নন্দর এই ঘরখানাকে একটি অপূর্ব গম্ভীর শ্রী দিয়াছে। অন্দর বোধ হয় বেশি তফাতে নয়। কোমল গলায় কথা ও হাসি শশীর কানে আসিতেছিল। সে অনুভব করিতেছিল অন্তরালে একটি বৃহৎ সুখী পরিবারের অস্তিত্ব। তারপর এক সময় 7-8 বছর বয়সের একটি সুশ্রী ছেলে কি বলিতে আসিয়া শশীকে দেখিয়া নন্দর গা ঘেঁষিয়া দাঁড়াইয়া পড়িল। কি সুন্দর তার দুটি কৌতূহলী চোখ, আর কি মায়া নন্দর চোখে। গরমে যে ঘেমে উঠেছিস বলিয়া নন্দ নিজে ছেলের জামা খুলিয়া দিতে শশী যেন অবাক হইয়া গেল। এ কি অসঙ্গতি নন্দ ও নন্দর আবিষ্টনীর মধ্যে? তার এই পুরুষানুক্রমিক নীড়ে শান্তি আছে নাকি? এই গৃহের সীমাবদ্ধ জগতে কি সুখ ও আনন্দের তরঙ্গ ওঠে আর পড়ে? নন্দর ছেলে চলিয়া গেলে শশী বলিল, বিন্দুকে বলেছিলে নন্দ এখানে আসবার কথা? বলেছিলাম, সে আসবে না। আসবে না? ইহা অপ্রত্যাশিত নয়, তবু শশী যেন নিভিয়া গেল। চাকর তামাক দিয়া গিয়াছিল। নন্দর হাতের নলটা সাপের মতো দুলিয়া উঠিল। অন্য মনস্কভাবে সে বলিতে লাগিল, এমন জেদি মানুষ জন্মে দেখিনি শশী। কথা বলে হেসে উড়িয়ে দেয়। কি যে বিপদে আমি পড়েছি। স্বীকার করি কাজটা প্রথমে ভালো করিনি, রাগের মাথায় ঠিক ছিল না দিক বিদিক। কিন্তু সত্যি বলছি শশী, শেষের দিকে ওই আমাকে চালিয়ে নিয়ে এসেছে, থামতে দেয়নি। স্পষ্ট করে আমি অবশ্য এতদিন বলিনি কিছু। মনটা আমার কদ্দূর বদলে গেছে আগে ভালো বুঝতে পারিনি শশী। এবার যখন গাউদিয়া চলে গেল হঠাৎ, সেই থেকে কেমন। নন্দ হেন লোক, সেও আজ তামাক টানার ছলে কাশিল। এখানে আনবার জন্য কত তোষামোদ করেছি, কি আর বলবো তোমাকে। কত বলেছি যে আর কেন, চলো এবার বাড়িতে, সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। খোকার মা আজ 1 বছর শয্যাশায়ী, তার ভালো মন্দ কিছু হলে এত বড় সংসার তো তোমাকেই। না, আমি আর একটা বিয়ে করতে যাবো এই বয়সে? তা শুনে এমন করে হাসে যেন ঠাট্টা করছি। শশী বলিল, তোমার মুখে এসব কথা হয়তো ঠাট্টার মতোই শোনায় নন্দ। নন্দর ভাবপ্রবণতা ভাঙিয়া গেল। মুখে দেখা গেল মেঘের মতো বিরাগের ছায়া। হাতের নল নামাইয়া চোখের ভুরু কুচকাইয়া সে বলিল, তুমি যদি পরিহাস করিতে এসে থাকো। পরিহাস তোমার সঙ্গে? এরকম কাণ্ডজ্ঞানের অভাব না হলে তুমি এমন সব কাণ্ড করতে পারো? শশী আর বসিল না। তাহাকে আগাইয়া দিতে নন্দ উঠিয়া আসিল না। যে চাও খাবার শশী স্পর্শ করে নাই সেদিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিল।
গ্রামে ফিরিয়া দিনগুলি এবার অপ্রীতিকর মানসিক চাঞ্চল্যের মধ্যে কাটিতে থাকে। গরমে শশীরও কিছুটা খারাপ হইয়া যায় শরীর। এবছরে একেবারে বৃষ্টি নাই। গ্রামের শ্যামল রূপ রোদে পুড়িয়া একেবারে বাদামি হইয়া উঠিয়াছে। এটা কলেরার মরশুমের সময়। শ্মশানে ধুম লাগিয়াই আছে। বেশ খাটিতে হওয়ায় শশীর মেজাজ গিয়াছে আরও বিগড়াইয়া। স্নানাহারের সময় পায় না, অথচ তেমন পয়সা নাই। কলিকাতায় এরকম পসার হইলে এতদিনে সে বোধহয় লাখপতি হইয়া যাইত। পরাণ আশা করিয়াছিল কলিকাতা হইতে শশী তাহাকে মতির খবর আনিয়া দেবে। শশী ফিরিয়াছে শুনিবা মাত্র সে ছুটিয়া আসিয়াছিল। শশী মুখ তুলিয়া চাহিতে পারে নাই। পরাণও চুপচাপ খানিক বসিয়া থাকিয়া উঠিয়া গিয়াছিল। সেটা সকাল। তারপর দুপুরে আসিয়াছিল কুসুম। বলিয়াছিল, কেন যে মরছে ভেবে ভেবে। চুরি করে তো আর নিয়ে যায়নি বোনকে কেউ, সে গেছে স্বামীর সঙ্গে। এত ভাবনার কিসের দিনরাত? কি আনলেন আমার জন্য? তোমার জন্যে? কিছু আনিনি বউ। কি ভুলো মন মাগো, কত করে যে বলে দিলাম আনতে। শশী অবাক হইয়া বলিয়াছিল, কি আবার আনতে বললে তুমি? কখন বললে? ও মা, বলিনি বুঝি? তা হবে হয়তো, বলবো বলে বলিনি শেষ পর্যন্ত। কিন্তু না বললে কি আনতে নেই? কি অকৃত্রিম ছেলে মানুষই কুসুমের, কি নির্মল হাসি। তারপর কয়েকদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। এই হাসি শশীর মনে ছিল, জোর করিয়া মনে রাখিয়াছিল। ভাবসা গুমোট শুষ্ক ডোবা, পুকুর ভরা গ্রামের রুক্ষ মূর্তি আর কলেরার রোগীর কদর্য সান্নিধ্য, এই সীমান্ত পীড়নের মধ্যে কুসুমের খাপছাড়া হাসিটুকু ভিন্ন মনে করিবার মতো আর কিছু শশী খুঁজিয়া পায় নাই। কিছু ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। শেষ রাত্রে ঢেকির শব্দে ঘুম ভাঙিয়া যায়। তখন হইতে সন্ধ্যার নীরবতা আসিবার আগে কায়েত পাড়ার পথের ধারে বটগাছটার শাখায় জমায়েত পাখির কলরব শুরু হওয়া পর্যন্ত বন্য ও গৃহস্থ জীবনের যত বিচিত্র শব্দ শশীর কানে আসে, সব যেন ঢাকিয়া যায় যামিনীর হামানদিস্তার ঠুকঠুক শব্দে আর গোপালের গম্ভীর কাশির আওয়াজে। বাড়িতে মেয়ে পুরুষ আসে, কাঁদে, কলহ করে। বাহিরে যুবক ও বৃদ্ধের দল তাস খেলে, আড্ডা দেয়। চাষি মজুর গয়লা কুমোর শ্যাকরা জেলে দোকানি এরা ছাড়া অলস অকর্মণ্যতার অতিরিক্ত ভদ্র পেশা যাদের আছে আঙুলে গুনিয়া ফেলা যায়। শ্রীনাথের দোকানের লালচে আলোয় কীর্তি নিয়োগীর মাথার তেল মাখা আপটি চকচক করিতে দেখিলে নৈশ আকাশের তারা ও চাঁদের আলোর দিকে চাহিতে শশীর লজ্জা করে। বাগদিপাড়ায় জেল ফেরত কয়েকজন বীরপুরুষ রাত দুপুরে পরস্পরের মাথা ফাটাইয়া দেয়। শশীর হাতের বাঁধা ব্যান্ডেজ তাহাদের খোলা হয় জেলের হাসপাতালে। সুদে বলিয়া বেড়ায় মতির বিবাহটা মিছে, ছল। শশী কর্তৃক মতিকে গাব করার কৌশল মাত্র। ভদ্দরপানা যার সঙ্গে বিয়ে হলো মতির, কত টাকা সে খেয়েছে জানো ছোটবাবুর ঠে? হয়তো বাজিতপুরে, হয়তো আরও কোথাও মতিকে শশী লুকাইয়া রাখিয়াছে। গায়ে যে শশী থাকে না, রোগী দেখিবার ছলে কোথায় চলিয়া যায়, সুদেব ছাড়া আর কে তার অর্থ বুঝিবে? অন্ধকার রাত্রে গোয়ালপাড়ায় ৮-১০টা ছোকরা একদিন ২-৩ গামলা গোবর গোলা জল শশীর গায়ে ঢালিয়া দেয়। গোয়ালপাড়ার গোবর অতি সুপ্রাপ্য। পরদিন গোপালের গোমস্তা নাকি টাকার জন্য সদরে নালিশ রুজু করিতে গিয়াছে খবর পাইয়া গোয়ালপাড়ার মোড়ল বিপিন অবশ্য আসিয়া কাঁদিয়া পড়ে। গোটা কয়েক নিরীহ ছোকরাকে ধরিয়া আনিয়া কাল মলায়, নাক খত দেওয়ায়। তাতে মন শান্ত হওয়ার কথা নয়। তারপর আছে সেনদিদি,
অন্ধকারে চোরের মতো পলায়নপর অবস্থায় সামনে পড়িয়া থমকিয়া দাঁড়ানো যেন আজকাল তার বিশেষ একটা প্রিয় অভিনয় দাঁড়াইয়া গিয়াছে। অদূরে হুকার লাল আগুন হঠাৎ কোথায় অদৃশ্য হয়। খানিক পরে অন্দরে শোনা যায় গোপালের গলা। সেদিন নতুন একটা আবদার শুরু করিয়াছিল শশীর কাছে। গ্রামের একটা বৃদ্ধের চোখের ছানি কাটিয়া শশী সম্প্রতি তাহার দৃষ্টিশক্তি ফিরাইয়া আনিয়াছে। সেই হইতে সেনদিদি তাহাকে রেহাই দেয় না। বলে, ও শশী, দাও বাবা দাও, কেটিকুটি ওষুধ দিয়ে যেমন করে হোক দাও চোখটা আমার সারিয়ে। শশী বলে, চোখ আপনার নষ্ট হয়ে গেছে সেনদিদি, ও আর সারবে না। সেনদিদি ব্যাকুল হইয়া বলে, তুমি কেটে কুটে দিলেই সারবে শশী, আমি তো জন্মান্ধ নই। হ্যাঁ, আমার জন্য তোমার এত মায়া ছিল, সেসব কোথায় গেল বাবা? সেনদিদিকে বোঝানো দেয়, কিছুই সে বুঝিতে চায় না। শশীর হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলে। সবাই কানি বলে, আমার তো আর সই না শশী, ওরে বাপরে আমি কানি। নিরুপায় শশী ভাবিয়া চিন্তিয়া বলে, কাচের চোখ নেবেন সেনদিদি? নকল চোখ? দেখতে অবশ্য পাবেন না চোখে, তবে চোখটা আপনার আসল চোখের মতো দেখাবে, লোকে সহজে টের পাবে না। কাচের চোখ নিয়ে কি করবো শশী? বলিয়া সেনদিদি রাগিয়া উঠে, তুমি ছায়ের ডাক্তার শশী, কিছুই জানো না চিকিৎসের। কর্তা যা বলে তা তো মিথ্যে নয়, দেখছি তো। তুমি চিকিৎসা করে চোখটা আমার খেয়েছ, অন্য কেউ হলে চোখ কি আমার নষ্ট করে দিত? আজকে তুমি কাচের চোখ দিয়ে আমাকে ভোলাতে চাও? পাজি হতভাগা চোর চোর, মর তুই মর। শশী চুপ করিয়া থাকে। কত ভালোবাসিত সেনদিদি তাকে, তার উপরে কত বিশ্বাস ছিল। তবু শশী আর অবাক হয় না। যে স্নেহ মমতার ভিত্তি তা যে বুদবুদের মতো অস্থায়ী, শশী তা অনেককাল জানে। কদিন পরে সেনদিদি বলে, হ্যাঁ শশী, কাচের চোখ লাগালে টের পাবে না লোকে? ভূমিকা নাই। সেদিনকার গালাগালির জন্য আফসোস নাই, সোজা স্পষ্ট প্রশ্ন। সহজে পাবে না, টের পেলি বা কি আসে যায়? চোখটার জন্য খারাপ দেখাচ্ছে এখন, সেটা তো আর দেখাবে না। কবে লাগাবে চোখ? কাচের চোখের নামে সেদিন সেনদিদি খেপিয়া উঠিয়াছিল, আজ তাহার আগ্রহ দেখো। শশী শান্তভাবেই বলে, আমি তো পারবো না সেনদিদি, আমার যন্ত্রপাতি নেই। বাজিতপুরে হবে কিনা তাও জানি না, কলকাতায় গিয়ে করাতে হবে, সময় লাগবে অনেক। আপনার ভালো চোখটির সঙ্গে রং টং মিলিয়ে চোখ হয়তো তৈরি করে দিতে হবে। কবে নিয়ে যাবে কলকাতা? এ কথা বলিতে সেনদিদির দ্বিধা হয় না, সংকোচ হয় না। কত যেন দাবি তাহার কাছে শশীর ওপর। প্রথমে শশীর রাগ হয়, তারপর মনে মনে সে হাসে, বলে, কবে যেতে পারবো তা তো ঠিক নেই সেনদিদি। রোগী নিয়ে কিরকম ব্যস্ত হয়ে আছি তা তো দেখতেই পান। পুজোর আগে আমার যাওয়া হবে কিনা সন্দেহ, আর কারো সঙ্গে যান না। সেনদিদি কাঁদো কাঁদো হইয়া বলে, কে আছে শশী, কে আমাকে নিয়ে যাবে? আমি মরলে সবাই বাঁচে, কে আমার জন্য এসব হাঙ্গামা করবে? সময় করে একবারটি আমায় নিয়ে চল বাবা, চোখটা ঠিক করে আনি। মুখের দাগ মিলাইয়া দিবার ওষুধ তাহাকে শশীর দিতে হয়। দুদিন না যাইতে আসিয়া নালিশ জানায়, কই দাগ তো মিলিয়া যাচ্ছে না একটুও, কিরকম ওষুধ দিচ্ছি? শশী ক্লান্ত স্বরে বলে, যাবে সেনদিদি যাবে, বসন্তের দাগ কি শিগগিরই যায়? যত দিন যায়, গ্রাম ছাড়িয়া নতুন জগতে নতুন করিয়া জীবন আরম্ভ করিবার কল্পনা শশীর মনে জোরালো হইয়া আসে। সে বুঝিতে পারিয়াছে, জোর করিয়া সরিয়া না গেলে সে কোনোদিন এই সংকীর্ণ আবিষ্টনী হইতে মুক্তি পাইবে না। ভবিষ্যতের জন্য স্থগিত রাখিয়া চলিতে থাকিলে জীবন শেষ হইয়া আসিবে, তবু নাগাল মিলিবে না ভবিষ্যতের।
তাছাড়া জীবনে যে বিপুল ও মনোরম সমারোহ সে আনিতে চায়, তাহা সম্ভব করিতে হইলে শুধু গ্রাম ছাড়িয়া গেলেই তাহার চলিবে না। আত্মীয় বন্ধু সকলের সঙ্গে মনের সম্পর্ক তাহাকে ভুলিতে হইবে। এদের সীমাবদ্ধ সংকীর্ণ জীবনের সুখ দুঃখের ঢেউ যদি তাকে নদীর বুকে মোচার খোলার মতো আন্দোলিত করে, নতুন জীবনকে গড়িয়া তুলিবার শক্তি সে পাইবে কেন? সে আবেষ্টনীতে যেভাবে সে বাঁচিয়া যায়, তার ব্যক্তিগত জীবনে তাহা বিপ্লবের সমান। এ বিপ্লব তাকে আনিতে হইবে একা, তারপর নবসৃষ্ট জগতে বাস করিতে হইবে একা। সেখানে তো এদের স্থান নাই। বিন্দুর কথা ভাবিয়া সে যদি কাতর হইয়া থাকে, কুসুম গোপনে কাঁদে কিনা আর মতি কোথায় গেল তাই ভাবে সর্বদা। সিন্ধুকে মনের মতো করিয়া গড়িয়া তুলিতে পারিল না ভাবিয়া ক্ষোভ করে। নিজের জীবনকে সে গুছাইবে কখন? কখন করিবে নিজের কাজ? যাদের সহচর্য অশান্তিকর, যাদের সে কাছে চায় না। জীবনের সার্থকতা আনিতে হইলে নির্মমভাবে মন হইতে তাদের সরাইয়া দিতে হইবে। যাদব বলেন, তা হবে না দাদা, বিরাগী হতে হলে মনের বিরাগ চাই। 22 বছর বয়সে গায়ে এসে বাসা বাঁধলাম, কেউ জানে না কোথা থেকে এলাম, কি বৃত্তান্ত। আমার সব ছিল শশী, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 40 বছর কারো খবর রাখি না। বাপ মা মরেছে, খবরও পাইনি, শ্রাদ্ধও করিনি। ভাই বোন ছিল গোটা কতক, আছে না গেছে তাও জানি না। সেজন্য দুঃখ নেই শশী। নতুন ঘর বাঁধতে হলে পুরনো খড়কুটো বাদ দিতে হবে না? কষ্ট হতো না প্রথমে? শশী বলে, কদিন কষ্ট হতো, ভুলো মন মানুষের, দুদিনে ভুলে যায়। সহ্য হলো না বলে ছেড়ে এলাম না সকলকে। পাগলা দিদি হাসিয়া বলেন, সুখে শান্তিতে আছি এখানে, নয় গো? 40 বছরের সুখ শান্তি। কোন গ্রামে কি জীবন ছিল যাদবের কে জানে। 22 বছর বয়সে কিসের লোভে সে গৃহ ছাড়িয়াছিল? গৃহী সাধকের এই জীবন কি তখনও কাম্য ছিল যাদবের? 10টা গ্রামের ভয় ও শ্রদ্ধায় সকলের উপরে একটা আসন, তা যদি হয়, জীবনে তিনি অতুলনীয় সাফল্য লাভ করিয়াছিল বলিতে হইবে। সিদ্ধ পুরুষ বলিয়া চারিদিকে নাম রটিয়াছে, পদধূলির জন্য সকলে লোলুপ। ভালো করিয়া যাদবকে শশী কোনোদিন বুঝিতে পারে না। নিস্পৃহ নির্বিকার মানুষ, কারো প্রণাম গ্রহণ করিবে না। ভক্তি গদগদ কথা শুনিয়া অবিচলিত থাকেন। কত লোক মন্ত্রশিষ্য হইবার জন্য ব্যাকুল, আজ পর্যন্ত একটি শিষ্যও করেন নাই। তবু শশীর মনে হয় প্রণাম যেন যাদব কামনা করেন। পদধূলি দেন না, আশীর্বাদ করেন না, পাষাণ দেবতার মতো উপেক্ষা করেন ভক্তিকে। শশীর সন্দেহ জাগে, লোকের মনে ভয় ও শ্রদ্ধা জাগানোর কৌশল এসব। তবে তাতে কি এসে যায়? মানুষের কাছে অলৌকিক শক্তি সম্পন্ন হইয়া থাকার অভ্যাস যে মিশিয়া আছে 40 বছরের সুখ শান্তির সঙ্গে। নির্লোভ, সদাচারী, শান্তিপূর্ণ, নিরীহ মানুষ, মানুষের কাছে অপার্থিব ক্ষমতার অধিকারী। কামনার পার্থিব কোনো লাভের জন্য নয়, ও যেন একটা শখ যাদবের, একটা খেয়াল। পাগলা দিদি আম কাটিয়া দেন শশীকে। একটা খোলা পুঁথির সামনে বসিয়া স্থূল শুভ্র উপবেদখানি যাদব আঙুলে জড়ান। দ্বিজত্বের এই চিহ্নটি শশী তাহার কখনো মলিন দেখিল না। শশীর দৃষ্টিপাতে যাদব হাসেন। পইতে কখনো মাজে না শশী? মাজেন না? না, এ কাজের বরাত দিয়েছি সূর্যকে। সূর্যকে? শশী সবিস্ময়ে বলে। যাদব গম্ভীর মুখে বলেন, সূর্যকে। সূর্যবিজ্ঞান বিশ্বাস করো না তাই অবাক হও, নইলে এ তো তুচ্ছ। সূর্যবিজ্ঞান যে জানে
তার উপবিদ কখনো ময়লা হতে পারে? কি করি জানো? স্নান করে উঠে রোজ একবার মেলে ধরি, ধবধবে সাদা হয়ে যায়। আজ খানিকটা বাদ পড়েছিল, কেমন ময়লা হয়ে আছে দেখো। যাদব পইতা মেলিয়া ধরেন। শশী লক্ষ্য করিয়া দেখে রোদের পাশে ছায়ার মতো পইতার খানিকটা সত্যি সত্যি নিষ্প্রভ, মলিন। সূর্যবিজ্ঞানে আর নিজের অত্যাশ্চর্য ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মানোর জন্য কত যত্নে না জানি যাদব পইতার ওই অংশটুকু পাতলা জল মেশানো কালিতে ডুবাইয়াছিল, কালি যাতে বোঝা না যায়। শশীর হাসিও পায়, মায়াও হয়। তবে অভিভূত করার জন্য এত ব্যাকুল প্রয়াস কেন যাদবের? অলৌকিক শক্তিতে অবিশ্বাস করিলেও যাদবকে শ্রদ্ধা সে কম করে না। এরই সাথে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথার 4র্থ পর্ব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটি গল্প এবং উপন্যাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, যাতে আপনারা পরের পার্ট খুব সহজেই খুঁজে পেতে পারেন। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।